সকাল থেকে কতবার ফোন করলো বলার মতো না। আর তোমরা তো জানো যে এই জবটাতে যখন তখন তো ছুটি নেওয়া যায় না, যে একদিন দুদিনের জন্য মানুষ ছুটি নিয়ে চলে আসবে, সেটাও নেওয়া যায় না। তো ওই জন্যই আর আসতে পারলো না, কি আর করা যাবে। আর সত্যি বলতে জানো তো, আমার বোনের সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক কিন্তু কখনোই জামাইবাবু আর শালির মতো ছিল না, জানো। আমার বোনরাও কিন্তু ওকে দাদা বলে ডাকতো, ওকে কখনো কিন্তু জামাইবাবু বলেনি। আর আমার হাজব্যান্ডও কিন্তু আমার বোনদেরকে না নিজের বোন হিসেবে ভাবতো, মানে কখনো ওরা ভাবেনি, মানে ও কখনো ভাবেনি সরি, যে ওটা হচ্ছে আমার শালি। ওরা আমার শালি, ওরা সবসময় ভেবেছে যে ওরা আমার বোন। আর আমার বোনরাও কিন্তু সবসময় ভেবেছে যে ও হচ্ছে ওদের দাদা। তো ও যে আসতে পারছে না, বোনেরও কিন্তু ভীষণই মন খারাপ। তবু কী করা যাবে বলো, ওকে ছাড়াই অনুষ্ঠানটি করতে হচ্ছে, আর তো কোনো কিছু করার উপায় নেই না। অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু হয়নি। আর যেহেতু এখন এলে ও ছুটিটা আর পাবে না বিয়ের সময়, ওই জন্য না ও আর মানে কি বলবো, অতটা বেশি জোর করে আসতেও চাইনি। তো যাই হোক, দেখো আমি এখন স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। আর ঘরদোর তো গোছানো কমপ্লিট হয়েই গেল। তো ঘরদোর গুছিয়ে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে না আমি সালোয়ারটাই পরলাম, শাড়ি পরেছিলাম জানো তো, কিন্তু শাড়ি পরে এতটা অস্বস্তি হচ্ছে আর না ভালো লাগছে না, ওই জন্য না খুলে ফেললাম। অনুষ্ঠান বাড়ি বলে কথা, একটু তো কাজ করতেই হয় বলো, তো ওই জন্য শাড়িটা খুলে ফেললাম, ফেলে এই লাল সালোয়ারটা পরলাম। আর আজকে যেহেতু একটু গরমও পড়ছে, তো অত বেশি সাজতেও ভালো লাগছিল না। তো এদিকে দেখো আমার বোনও রেডি হয়ে গেছে, কিন্তু ওকে পার্লার থেকে এসে সাজিয়ে দিয়েছিল। আর বোনকে কিন্তু দেখতে খুবই মিষ্টি লাগছে। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বোনকে কেমন লাগছে, একদম কিন্তু ভুলবে না কমেন্ট করে জানাতে। তো দেখো বোনকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমার সেই ছোট্ট বোনটা যে এত বড় হয়ে গেল কবে, দেখতে দেখতে বুঝতেই পারলাম না। দেখো ওর কিন্তু আবার বিয়ের সময়ও চলে আসলো। জানো তো, যখন আমরা 3 বোন একসাথে থাকতাম তখন সারাক্ষণ কত ঝগড়া করতাম, তখন সারাক্ষণ মনে হতো যে কবে এদেরকে ছেড়ে চলে যাব, কবে সবার বিয়ে হয়ে যাবে। কিন্তু আজ যখন সবার এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে না, তখন বুঝতে পারছি যে জীবনটা কেমন লাগে। জানো, মাঝে মাঝে মনে হয় জানো তো, যে জীবনটা যদি এভাবেই চলে যেত, জীবনটা যদি আর কোনো পরিবর্তন না হতো, যেভাবে আমরা সকলে আছি সেভাবে যদি আমাদের জীবনটা চলে যেত। কিন্তু কি আর করা যাবে বলো, এটাই তো নিয়ম না, যে একটা মেয়েকে বিয়ে করে পরের বাড়িতে যেতে হবে। তো সত্যি কথা বলতে কি, কথাগুলো বলতে কি ভীষণই ইমোশনাল হয়ে পড়ছি। আর খুবই কষ্ট হচ্ছে জানো তো, যে বোন চলে যাবে, মানে এটা ভাবলেও যেন অবাক লাগছে। তো যাই হোক, দেখো আমরা এখানে শুয়ে পড়েছি। ওদিকের ঘরগুলো তো সব বুকিং, কোনো একটা ঘরে বসার জায়গা নেই, শুধু এই ঘরটাই খালি আছে। তো এখানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, মানে খালি ছিল না, খালি হয়েছে, আবার লোকজন হয়তো চলে আসবে। তো এখানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, কী করবো, ভালোই লাগছে না জানো না। আর বললাম তো তোমাদের দাদা ভাইয়ের কথা আজকে আমার ভীষণ মনে পড়ছে জানো, আর আমার ছেলেটাকে দেখছি আর বেশি মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমাদের ফৌজি ওয়াইফদের জীবনে না এই যে দিনগুলো এতটা কষ্টের, অনুষ্ঠানের দিনগুলো একা একা কাটানো না সব থেকে বেশি কষ্টের, জানো তো। তো যাই হোক, আমি উঠে এখন যাচ্ছি হচ্ছে ছাদে। তো চলো দেখি রান্নাবান্না কত দূর হলো, সেগুলো তো দেখতে হবে না কি বলো। তো কিছুক্ষণ পর দেখছি, মানে সকাল 10টার দিক থেকে দেখছি বৃষ্টিটা একটু কমে গেছে জানো তো, এটা একটা বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু একদমই সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার রাধা পল্লবীটা করলে কিন্তু হয়ে যায়। তো দেখো মোটামুটি এদিকে রান্নাবান্না সবই কমপ্লিট। তো আমরা এই যে এসি রুমে একটু বসার জায়গা পেয়েছিলাম, তো এখানে এখন একটু বসে নিচ্ছি। আর ওটা হচ্ছে আমার নানি, আমার মাসির ছেলে, এটা হচ্ছে আমার মাসি। আর ওটা তো আমার মামার মেয়ে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো আমরা এখানে বসে বসে একটু সময় পেয়েছিলাম, তো নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। আর গল্প করতে করতে দেখি বোনের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসার কথা ছিল যাদের, তো ওনারা সকলে চলে এসেছেন। তো আমি দৌড়ে যেতে যেতে দেখছি যে অর্ধেক লোকজন ভিতরে ঢুকে গেছে জানো তো। তো আমি ব্যালকনি থেকে যতটা পরিমাণ পেরেছি, মানে যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি, কারণ আমার যেতে যেতে ওনারা ভিতরে ঢুকে গিয়েছিলেন। তো অনেকই লোকজন এসেছিলেন আজকে, মানে প্রায় কত 40-50 জন মতো এসেছিলেন। তো দেখো এদিকে সবাই বসে বসে এখানে গল্প করছে, এগুলো হচ্ছে আমার কাকিমারা। তো কাকিমারা বসে বসে গল্প করছিল, তো আমি এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম। আর বোন এসে আমাকে কি বলছিল জানি না, যাই হোক, ও বোন এসে আমাকে বলছিল যে তোর একটা মিশো থেকে একটা পার্সেল এসছে, তো আমি সেটাই নিয়ে আসতে যাচ্ছিলাম। আর মিশো থেকে আজকে সারাদিন, আজকে না গতকাল থেকে সারাক্ষণ আমার পার্সেল আসতেই আছে, মানে পার্সেলগুলো আমি অর্ডার করেছিলাম। তো দেখো আসতে অনেকটা লেট করে দিয়েছে, ভাবছিলাম যে নেবো না, ক্যান্সেল করে দেবো। তারপর ভাবলাম যে বেচারা অনেকটা কষ্ট করে এসেছে, তো যাই হোক নিয়ে নিই। আর আমার না এই জিনিসটা ভীষণভাবে হয় জানো তো, আমার যদি কোনো জিনিস আমি অর্ডার করে ফেলি আর সেই জিনিসটা যদি চলে আসে, আমি না বলতেই পারি না যে আমি নেবো না, সেটা ক্যান্সেল করে দিন। কারণ আমি ভাবি দেখো দোষটা আমার, মানে অর্ডারটা আমি করেছি, ওনারা তো আর করেনি, ওনারা নিয়ে এসেছেন, তো আমি সেই জিনিসটা নিয়েই নিই। তো যাই হোক, দেখো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে তত্ত্বও কিন্তু চলে এসেছে। তো এখন সেই তত্ত্বগুলোই আমরা দেখছিলাম, মানে আমরা যে রুমটাতে বসেছিলাম সেই রুমটাতে নিয়ে এসে রেখেছিলাম। আর তত্ত্বের ভিতরে অনেক শাড়ি টাড়ি ছিল, তো বোনের মানে শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছিল যে বোনকে একটা শাড়ি পরিয়ে দিতে যখন আশীর্বাদ হবে সেই সময়। তো বোন বলল যে শাড়ি এখন পরবে না, যেহেতু কি বলো তো, ও তো পার্লার থেকে শাড়ি পরেছিল, তো এখন শাড়িগুলো চেঞ্জ করতে গেলেও কিন্তু ভীষণ সমস্যা। তোমরা তো জানো পার্লার থেকে সাজিয়ে দিলে যে কী অবস্থা করে দিয়েছে বলার মতো না। তো যাই হোক, এদিকে দেখো আমার মামার মেয়ে তত্ত্ব থেকে সব জিনিসপত্র বার করে এখন লিপস্টিক করছে। আর এদিকে এই
শাড়িটা পরিয়ে দেওয়ার কথা বলেছিল, তো বোন বললো যে না আমি এখন না পরবো না। আর এই শাড়িটার কালারটা না ভীষণ মিষ্টি, জানি না ফোনে মানে খুব একটা বোঝা যাচ্ছে কি না, কিন্তু শাড়িটার কালারটা ভীষণই মিষ্টি। মানে শাড়িটার যে অরিজিনাল কালার সেটা কিন্তু ফোনে ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। তো বোন বললো যে শাড়িটা পরবো না, তাহলে যে চুড়িগুলো ছিল দেশি চুড়িগুলো পরে নিই। তো ওই জন্য বোন এই চুড়িগুলো পরে নিচ্ছিল। আর একটা সমস্যা হয়ে গেছিলো না, আমার বোনের চুড়ির সাইজ হচ্ছে 26 আর এই চুড়ির সাইজটা ছিল হচ্ছে 24, তো ওর জন্য ওর হাতে মানে পরতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ঠিক পরে নিয়েছিল। আমার আর আমার মানে মেজো বোনের আমাদের আবার 24 সাইজ চুড়ি হয় যায় তো, কিন্তু বোনের হাতে আবার কিন্তু 24 সাইজ চুড়ি ওঠে না, তো ওর জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক কষ্ট করে কিন্তু পরে নিতে পেরেছিল। আর এদিকে এসে দেখছি আমার নানিরা মিষ্টি খাচ্ছে, আর এটা হচ্ছে আমার নানি আর এটা হচ্ছে আমার নানির ছোট বোন। মানে আমার নানিরা 3 বোন, একটা বোন আসতে পারেনি, একটু অসুস্থ আছে, তো 2 বোনই এসেছে, তো মিষ্টি খাচ্ছে। তো আমি একটু ভিডিওতে মানে তুলে নিলাম। আর সত্যি কথা বলতে গিয়ে জানো তো এই সমস্ত মুহূর্তগুলো কিন্তু ভিডিওতে ক্যাপচার করতেও ভীষণ ভালো লাগে। আর এদিকে তারপর দেখো আমরা খেতে চলে এসেছি, সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে যারা এসেছিলেন ওনাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির লোকজনগুলোই বাকি আছি, তো আমরাও এবার খেতে বসে যাব। তো দেখো বোনের আশীর্বাদে মেনুতে ফার্স্ট ছিল সেটা হচ্ছে ডিমের ডেভিল। আর ডিমের ডেভিল খেতে না আমার ভীষণ ভালো লাগে, জানো তো, মানে আমার এই ভেজিটেবিল চপ তারপরে ডিমের ডেভিল এগুলো খেতে বেশ ভালো লাগে। তো আমি নিয়ে নিয়েছি ডিমের ডেভিল, আর সাথে ছিল হচ্ছে চানা মশলা, আর ছিল হচ্ছে রাধাবল্লভী। আর আমার না বিয়েবাড়ি বলছি সরি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে না আমার একটা সমস্যা হয় কি, আমি না কখনো থালা পরিষ্কার করে খেতে পারি না, জানো তো। মানে আমি মানে খেতে না, মানে আমি একটা জিনিস খেতে আর সব জিনিস চলে আসবে, আমি বুঝতেই পারবো না যে আমি কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা রাখবো কী করবো, সব কিছু একদম পুরো প্লেটের ভিতর নিয়ে প্লেট ওইভাবেই রেখে দেবো। মানে কোনো দিনও আমি কোথাও গিয়ে কিছু ক্লিন করতে পারি না। তো তারপর ছিল হচ্ছে ভেজ ডাল ছিল, আর হচ্ছে আলুর চিপস ছিল, পটল চিংড়ি ছিল, আর চিকেন মাটন, চিকেনটাও নিলাম, আর একটা চিকেন নিয়েছিলাম আর একটা মাটন নিয়েছি। মাটন না খেলে হয় বলো, অনুষ্ঠান বাড়িতে তো মাটনটা খেতেই হয়, তাই না? তো সব কিছু একটু একটু করে টেস্ট করে দেখছি। আর আমি কিন্তু অনুষ্ঠান বাড়িতে গেলে একবারই ভাত নেব, আর কিন্তু আমি কোনো ভাত নেব না, ওই খেতে খেতে আমার সবার খাওয়া হয়ে যাবে। আর ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে। তো আমরা এদিকে মানে বলছিলাম যে ভাইয়া তোরা আসতে খা, আমার তো এখনো কিছুই খাওয়া হয়নি, তোরা সব খেয়ে নিচ্ছিস, আমি কখন কি করব। আর আমার না এই অনুষ্ঠান বাড়িতে সব থেকে বেশি ভালো লাগে খেতে কি বলো তো, চাটনি আর পাঁপড়, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস। আর এই যে কালাকাঁদ আর এই মিষ্টি জিনিসগুলো না আমি আর খেতে পারি না, মানে শেষের দিকে দেয় তো আর ভালো লাগে না, ওই টুকটুক করে খেতে খেতে আমার সবার খাওয়া হয়ে যায়, আমি উঠে পালিয়ে যাই। আর শেষে ছিল হচ্ছে হজমোল্লা। তো চলো দেখো আমার থালার এই কন্ডিশন, সব কিছু তুলে ফেলে দিয়েছি, অর্ধেক খেয়েছি অর্ধেক তুলে ফেলে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরের দিকে যাওয়া যাক। তো দেখো এখন বাজে হচ্ছে এই 5টা মতো। তো বোন কিন্তু ভীষণই টেনশানে আছে, যেহেতু এবার বোনের আশীর্বাদের পর্ব শুরু হয়ে যাবে। তো দেখো এদিকে বোন চলে এসেছে, আর বোন কিন্তু এসে ভীষণ নার্ভাস হয়ে গেছিলো, জানো তো, মানে এতটা নার্ভাস হয়ে গেছিলো, ও কান্না করে ফেলছিল, মানে ও মুখটাই তুলতে পারছিল না, এতটাই ও নার্ভাস ফিল করছিল। আর সত্যি কথা বলতে দেখবে এই সমস্ত স্পেশাল দিনগুলোতে না এরকম নার্ভাসই হয়। দেখবে যখন তোমার চারিদিকেই ভীষণ মানে অনেক মানুষজন বসে থাকবে, আর তার মাঝখানে গিয়ে তোমাকে এভাবে বসতে হবে, সত্যি কথা বলতে কিন্তু ভীষণই মানে কি বলবো, একটা মানে ভয়ও কাজ করে মনের মধ্যে, একটা নার্ভাস হয়ে যায় মানুষ, না ভালো লাগে না, দেখবে শরীর অসুস্থ হতে শুরু করে দেয়। মানে আমার বিয়ের সময় তো আমার সাথে হয়েছিল, মানে আমি কি বলবো, আমার যে কি ফিল করছিলাম আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। তো দেখো এদিকে যে কেক কাটিং করার জন্য যে কেকটা আনা হয়েছিল, সেই কেকটা খোলার দায়িত্ব পড়েছিল আমার উপর। তো আমি এখানে কেকটা খুলছিলাম, তো কেকটা যেহেতু অনেকটা সেলো টিপ দিয়ে আটকানো ছিল, তো আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আবার আমার মেশো আমাকে একটু হেল্প করলো। তো দেখো ফাইনালি আমরা অনেক যুদ্ধ করার পর কেকটা বার করতে পেরেছি, আর কেকটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে খুব ভালো ছিল কেকটা। তো এবার কেক কাটিং হবে, তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত লোকজন বসে আছে, বলো এবার এত লোকজনের মাঝখানে যখন তোমাকে আসতে হবে তখন তোমার ঠিক মনের অবস্থাটা কেমন হয়। ঠিক সেরকমই হয়েছিল। আর বোন দেখো এদিকে কিন্তু কান্নাও করে ফেলছিল, তো আমরা সকলে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, মাও ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল। বুঝতেই পারো এই সমস্ত দিনগুলোতে কিন্তু মানুষ একটু বেশি ইমোশনালি হয়ে পড়ে, তো আমরা একটু কান্নাকাটিও করে নিলাম। তো দেখো তারপর আমি এবার কান্নাকাটি করে একটু হেসেও ফেললাম। তো চলো এবার বোনের আশীর্বাদের পর্ব কিন্তু শুরু হয়ে যাবে।
তো বোনের দেখো মানে যে রিং সেরিমনিটা হয়, রিং সেরিমনি, তারপর হচ্ছে তোমার কেক কাটিং সব কিছু হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের ভিতর যে আশীর্বাদ হয় সেই আশীর্বাদের পালা। তো তোমরা দেখতে থাকো আশীর্বাদটা কিভাবে হয়। তো দেখো এটা হচ্ছে মানে যিনি হারটা পরিয়ে দিচ্ছেন উনি হচ্ছেন মামনি, মানে আমার বোনের শাশুড়ি মা। ভীষণই ভালো, বিশ্বাস করো একদম ফ্রি মাইন্ডের একটা মানুষ। আর সত্যি কথা বলতে জানো তো, শাশুড়ি যদি না বৌমার সাথে ফ্রি মাইন্ডের থাকে, একদম ফ্রি থাকে, দেখবে সেই সংসারে কিন্তু অশান্তি ভীষণই কম লাগে। কিন্তু এখনকার শাশুড়িরা দেখবে মানে বৌমার সাথে ফ্রি থাকা তো দূরের কথা, বৌমা কি পড়লো, কি খেলো, কোথায় গেল, কিভাবে কথা বললো, কার সাথে কি করলো, সেই সমস্ত ভাবনা নিয়েই তারা ভাবতে ব্যস্ত। আর এর ফলে কি হয়, সংসারে অশান্তি। আর মামনি কিন্তু ভীষণই ফ্রি মাইন্ডের, মানে মামনি মানে সত্যি কথা বলতে কি আমার চোখে দেখা শাশুড়ি এই যে ফার্স্ট মানে এরকম একজন শাশুড়ি। দেখো আমি জানি না যে ভবিষ্যতে কি হবে, আমি এখনকার কথা বলছি। আমার যতদিন মামনির সাথে পরিচয় হয়েছে, যতদিন আমরা মামনিকে চিনছি, আমি ততদিনের কথা ধরেই বলছি, মানে ওনাকে ততদিন যতদিন চিনেছি, যতদিন কথা বলেছি, সেখান থেকে আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে মামনি সত্যি কথা বলতে কি মানে ভীষণই ফ্রি মাইন্ডের মানুষ। মানে উনি নিজেও ভীষণ মডার্ন। তো বুঝতেই পারছো যে ছেলের বউকে নিশ্চয়ই ওই কী পড়লো, কী করলো, কী খেলো, সেই সব বিষয় নিয়ে পেছনে লাগতে যাবে না। আর মামনিরও কিন্তু আমার মতো সেম কষ্ট, জানো তো। মানে আমার বোনের যে শ্বশুর মশাই উনি কিন্তু বাড়িতে থাকেন না, উনিও একজন ফৌজি, মানে বাইরে আছেন। তো মামনিরও হয়তো আজকে ভীষণই কষ্ট হচ্ছে, ঠিক আমারই মতো যতটা কষ্ট আমি ফিল করছি, হয়তো মামনি ঠিক ততটা পরিমাণ কষ্টই ফিল করছে, না আমার থেকেও হয়তো বেশি কষ্ট ফিল করছে। কারণ তোমরা মানে বুঝতেই পারছো যে ছেলের বিয়ে হচ্ছে, মানে সরি ছেলের আশীর্বাদ হচ্ছে, সেখানে কিন্তু ছেলের বাবা নেই, কতটা কষ্ট হচ্ছে বলো তো মামনির, মানে সব কিছু একা সামলাতে হচ্ছে। তো যাই হোক দেখো বোনের আশীর্বাদও কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ফটো তোলার পালা, আর যে যা গিফট দিয়ে আশীর্বাদ করে সেই সমস্ত গিফটগুলো দেওয়ার পালা। আর এটা হচ্ছে আমার বোনের নানি শাশুড়ি, মানে নানি শাশুড়ি যে আমাদের মধ্যে যে আশীর্বাদ করেন সেই আশীর্বাদটাই করছেন। তো এখানে নানি শাশুড়ি বোনকে একটা মানে হাদিস দিয়েছিলেন, আর সাথে 500 টাকা দিয়েছিলেন। আর সব থেকে বিশ্বাস করো সব থেকে মানে দামি জিনিস যেটা, সেটা হচ্ছে এই হাদিসটা। মানে আমাদের ভিতরে আশীর্বাদের সময় কিন্তু এই হাদিসটা দেওয়া হয়। তো সত্যি কথা বলতে কি ভীষণই খুশি হয়েছিল, আর বোনও বলছিল জানো তো যে আমার এই গিফটটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার বোনের কাকির শাশুড়ি, তো উনিও বোনকে গিফট বলতে কি জানো তো, এই যে সময়গুলো, এই সময়গুলো এত সুন্দর না, মানে এই দিনগুলো এত সুন্দর। আর এই দিনগুলোতে যদি প্রত্যেকটা স্পেশাল মানুষগুলো বাড়িতে থাকে না, তো দিনগুলো না খুব ভালোভাবে এনজয় করা যায় জানো। যেমন আমার মনের মধ্যে যতই আনন্দ থাক, আমি যতই মানে হেসে বেড়াই না কেন, আমার মনের মধ্যে এই যে একটা খারাপ লাগা চলছে যে আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো কতই না ভালো হতো। ঠিক মামনির মনের মধ্যেও তেমন হচ্ছে বলো, যে আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো কতই না ভালো হতো, আজকে ছেলের আশীর্বাদটা নিজের চোখে দেখতে পারতো, কত ভালো লাগতো। দেখো ভিডিওই দেখা একরকম, আর যেখানে হচ্ছে সেখানে উপস্থিত হয়ে দেখাটা কিন্তু অন্যরকম। তো যাই হোক, কী আর করা যাবে বলো, কিছু করার নেই। আমাদের জীবনটা এরকমভাবেই মেনে নিতে হবে। কোনো অনুষ্ঠানে থাকতে পারবে তো কোনো অনুষ্ঠানে থাকতে পারবে না, নিজেদেরকে একা থাকার অভ্যাসটাই তৈরি করতে হবে। তো এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ফটো তোলার পালা। তো এইদিকে সবাই একে একে ফটো তুলে নিচ্ছে, মানে ফ্যামিলি ফটো বলতে পারো, সবাই মানে যে যার ফটো তোলার মানে ইচ্ছা, সবাই একসাথে এখানে ফটো তুলে নিচ্ছে। আর এই যে মাসিমণিটাকে দেখছো, এটা হচ্ছে আমার বোনের মাসির শাশুড়ি। আর মামনির মতো কিন্তু মামনির দুটো বোনও কিন্তু ভীষণই ফ্রি, মানে কি বলবো, এই যে কদিনের আমাদের পরিচয়, মানে এতে বোঝাই যায় না যেন, মনে হয় যেন যে অনেক দিন ওনাদের সাথে আমাদের চেনা জানা, মানে ভীষণই ভালো জানো তো। মানে সব থেকে একটা মেয়ের বিয়ে হওয়ার মানে জন্য সব থেকে বড় জিনিস যেটা দরকার না, সেটা হচ্ছে একটা ভালো পরিবার, জানো তো, একটা ভালো একটা শিক্ষিত পরিবার, যে পরিবারে মানুষজন অন্তত কিছুটা হলেও বুঝবে। তো এদিকে দেখো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার এসে গেছে হচ্ছে ফ্যামিলি ফটোগ্রাফের পালা। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছিল, কেন জানো তো, কারণ এখানে হচ্ছে আমার বাবা, তারপর হচ্ছে আমার মা, তারপর মানে বোনের শ্বশুরবাড়ির যে লোকজন সবাই মিলে এখানে খুব হাসি মজা করছিল, মানে বেয়ানদের যে ইয়ার্কি আড্ডা হাসি মজা যেগুলো হয়, সেই হাসি মজাগুলো হচ্ছিলো। আর এই হাসি মজাগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। আমরা কিন্তু আমাদের মা বাবাদের সবসময় দেখি যে ওনারা ব্যস্তই থাকেন, তাই না, সবসময় কাজের প্রেশার, কাজের চিন্তা, এইসব নিয়েই ব্যস্ত থাকেন। কিন্তু যখন দেখি যে মা বাবারা একটু নিজেদের মধ্যে একটু হাসি মজা করছে, ইয়ার্কি করছে, খুশিতে আছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে জানো তো, মনটা বেশ জুড়িয়ে যায়।
তো সেই মতো এখানে সবাই হাসি মজা করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে কি মানে এই সময়গুলো দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছিল জানো। তো তারপর দেখো এই যে কেকটা কাটিং করা হয়েছিল, তো কেকটা কেটে সবাইকে দেওয়া হয়েছে আর এদিকে সবাই কিন্তু মিষ্টি মুখও করে নিচ্ছে। দেখো ফটো তোলা কিন্তু শেষই হচ্ছে না, একজনের ফটো তোলা হচ্ছে, আবার একজন এসে বলছে আবার একটা তোলো, আবার একটা তোলো। এই করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে জানো তো, মানে অনেকটা সময় হয়ে যাচ্ছে। আর এখানে বিশ্বাস করা এতটা পরিমাণ গরম হচ্ছে বলার কথা না, যেহেতু একদম মাথার উপর লাইটটা জ্বলছে না, তো এখানে একটু অসুস্থ হচ্ছে, মানে অস্বস্তিই হচ্ছে বলতে পারো। তো এখানে দেখো আমার মা, বাবা, বোনের হাজব্যান্ড, বোন, তারপর হচ্ছে মামুনি সব একসাথে ফটো তুলে নিচ্ছে। তো যাই হোক দেখো এখন বেজে গেছে এই 6টা মতো, তো এবার সবার বাড়ি যাওয়ার পালা। তো বোনের শ্বশুরবাড়ির লোকজন যারা এসেছিলেন মামুনিরা সবাই এখন বাড়ি চলে যাবে। তো দেখো সবাই নিচেও চলে গেছে। আর এদিকে যে কেকটা কাটা হয়েছিল তো আমরা তো কেউ খাইনি, তো এখন কেকটা নিয়ে এসেছি, আমরা সবাই এখন একটু মিষ্টি মুখ করে নেব। তো এখানে আমি কেক খাচ্ছিলাম আর আমার ভাইয়াদেরকে বলছিলাম যে তোরা কবে বিয়ে করবি, তাড়াতাড়ি তোরা একটু বিয়েটা কর, আমরাও তাহলে একটু বিয়েটা খেতে পারি। তো ওরা বলছে দাঁড়াও দাঁড়াও করবো, সব বিয়ে একসাথে খেয়ে নিলে কী করে হবে। আর সত্যি বলতে জানো তো এই যে এখন ওরা পড়াশোনা করে, ওদের স্কুল টিউশন এসবের জন্য না ঠিকঠাকভাবে কারোর সাথে অত দেখাও হয় না, কেউ আর আসতেও পারে না। এই যে একটা অনুষ্ঠানে সবাই যে একসাথে দেখা হয় ভীষণ ভালো লাগে জানো তো, ভীষণ ভালো লাগে, খুব হাসি মজা হয়, খুব আনন্দ হয়, মনে হয় যেন ছোটোবেলাটা ফিরে পেয়েছি। আর ওদের সাথে থাকতে থাকতে না মনে হয় যেন আমরা নিজেরাও কখন ছোট হয়ে গেছি আমরা বুঝতেই পারি না। তো দেখো একে একে সবাই বেরিয়ে গেল আর আমরা এখানে চলে এসেছি ঘরে। তো বোনের যে গিফটগুলো দেওয়া হয়েছিল তো বোন সেই গিফটগুলো খুলে দেখছি আর এগুলো এখন ঠিকঠাক করে রাখছি। আর সব থেকে জানো তো এই বাচ্চারা যে গিফটগুলো দিয়েছিল, মানে আমার বোনের যে মামির শাশুড়ির মেয়েরা আছে, বোনের দেওর আছে, সবাই যে ছোটো ছোটো গিফটগুলো দিয়েছিল না, মানে চিরকুটে লিখে লিখে খুব সুন্দর ছিল গিফটগুলো। ওরা হাতেও কিন্তু অনেক গিফট ওকে বানিয়ে দিয়েছিল, তার সাথে চকলেট মানে স্যালোটিপ দিয়ে লাগিয়ে দিয়েছিল, ভীষণ ভালো লাগছিলো গিফটগুলো দেখতে। তো এদিকে দেখো তারপর এই যে আমরা ভাই বোনেরা এখানে বসে বসে এখানে গল্প করছি আর কি আড্ডা মারছি। তো ওরা ওখানে অনেক হাসি মজা করছিল। তো দেখো এদিকে আমার বোনও চলে এসেছে, তো বোনকে নিয়ে ওরা অনেক হাসি মজা করছিল যে আপা তোমার মানে কি বলবো মেকআপ সব উঠে গেছে, এই সেই ওই নিয়েই হাসি মজা করছিল। আর ওরা কিন্তু ভীষণই মানে মজা করে। তো ভয়েসটা আমি দিতে পারিনি যেহেতু পাশে মিউজিক হচ্ছিল, ওই জন্যই দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কোথাও একটু ভালো লাগে তো ভিডিওটি একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।